খোপার ওই গোলাপকাটা মুশফিকা রহমান মৈথি দ্বিতীয় পর্ব। টগবগে গরম পানি পড়ায় আমার পায়ের পাতা এবং আঙ্গুলের চামড়া ঝলসে গেছে। ফোস্কা পড়েছে অল্প, ক্ষত খুব গভীর না। সাহেবের বুদ্ধিমত্তার জন্য মারাত্মক ক্ষতি হয়নি, তবে কেমন লাল লাল মাংস দেখা যাচ্ছে আঙ্গুলের কাছে। বীভৎস সেই দৃশ্য। ব্যথায় জ্বলনে আমার আত্মা কেঁপে যাচ্ছে। আমার পুড়ে যাওয়া অংশটি খুব বেশি না, পায়ের আঙ্গুল এবং পাতার মধ্যখানি পর্যন্ত, অথচ তাতেই কি অসহনীয় ব্যথা। আর যারা কি না দুর্ঘটনায় পুড়ে বার্ন ইউনিটে ভর্তি হয়, না জানি তাদের কতটা কষ্ট হয়। মনে মনে দোয়া করলাম, আল্লাহ এমন নিষ্ঠুর মৃত্যু দিও না। আমার ড্রেসিং শেষে সাহেব আমার হাতটা ছাড়ালেন। তার মুখে আমার জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছাপ আমি দেখলাম না। তিনি গম্ভীর স্বরে আমাকে বললেন, ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। সাহেব বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। একটিবার তিনি আমাকে শুধালেন না কেমন আছি, আমি ব্যথা পাচ্ছি নাকি আমার কষ্ট হচ্ছে তা নিয়ে, যেন তার মাথা ব্যথা নেই। একটিবারও কাঁধে হাত রেখে বললেন না, ভয় পেও না, ক্ষত গভীর না, ঠিক হয়ে যাবে। আমি তীব্র আকুলতার সাথে অপেক্ষা করছিলাম যেন, কিন্তু অপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না। আমার সাহেব তার গাম্ভীর্য অটুট রাখলেন। কপালে তীব্র ভাঁজ তার অক্ষত রইল। বেরিয়েই যাচ্ছিলেন, ঠিক তখন পেছনে ঘুরে ইমার্জেন্সির নার্সের উদ্দেশ্যে কড়া স্বরে বললেন, খেয়াল রাখেন, ব্যথা পাচ্ছে তো, পারলে ব্যথা উপশমের কিছু দিন। আমি তার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। ওই মুহূর্তে আমার ব্যথাটা যেন অনেকটা কমে গেল। রাগী, কঠিন, শক্ত মুখটার পেছনের মানুষটার বোধ করি আমার জন্য সামান্য মায়া আছে। দ্বিমুখী মানুষটা বুঝিয়ে আমার কথা ভাবে। হাসপাতালে সে রাতটা আমরা ভর্তি ছিলাম। পুরাস্থান ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য বাসায় নেওয়া সম্ভব কিনা সে রাতে ডাক্তার বুঝছিলেন না। সাহেব বাড়িতে জানিয়ে দিলেন আমরা হাসপাতালে আছি। আমাকে ব্যথার ঔষধ দেওয়া হলো, ফলে জ্বলনটা কিছুটা হলেও কমল। ভর্তি হবার কিছুক্ষণ পর আমার জন্য খাবার এলো। হাসপাতালের বিস্বাদ খাবার আমার গলা দিয়ে নামছিল না। আপনারা ভাববেন না সে আমাকে পত্নীপ্রেমী স্বামীর মতো নিজ হাতে খাইয়ে দিয়েছেন, একেবারেই না। নার্স যখন খাবার দিলেন, তিনি তখন আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, হাত তো পুড়েনি, নিজের হাতে খাওয়া কি যাবে? একেই বিয়ের পর দিন পা পুড়িয়ে হাসপাতালে ভর্তি, এখন যদি নিজের হাতে না খাবার বায়না ধরি তাহলে সাহেবের কুপিত নজরের সম্মুখীন হব বলেই মাথা দুপাশে নাড়িয়ে বললাম, না। কিন্তু কি? তিনি এমনভাবেই শুধালেন যেন এখনই ধমকে উঠবেন। তাই হাসপাতালের এই বাজে খাবার যে আমার মুখে রুচবে না আমি বলতে পারলাম না। কথা হারিয়ে গেল ভয়ে। আমি মাথা দুলিয়ে বললাম, কিছু না। আমার থেকে কিছু না শুনতে পেরে সাহেবের কপালে যেন তীব্র ভাঁজ পড়ল। ভীষণ বিরক্তি প্রকাশ পেল। সূচক শব্দ করে গজগজিয়ে বলল, যত সব, বলেই তিনি বেরিয়ে পড়লেন। হাসপাতালের ছোট্ট রুমটাতে আমি একাই বসে থাকলাম। আমার মন থিতিয়ে গেল। তিক্ত একটা জ্বালা আমার হৃদয়ের মধ্যিখানে খামচি দিচ্ছিল। এই জ্বালাটা পায়ের পোড়ার জ্বালা থেকে ঢের গুণ বেশি। ওই জ্বালাতেই আমার চোখ ঝাপসা বেশি হচ্ছিল যেন। আমার খেতে ইচ্ছে হলো না। 2 চামচ ভাত খেয়েই রেখে দিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে নিজের হাতে খাইয়ে দিত। কেন এমন খচ্চরের সাথে বিয়েটা হলো? একটু নরম, ভালো মানুষ কি পাওয়া গেল না? এই বুড়ো লোক তো কখনোই আমার খোপার ফুল হবে না, কাটা হয়েই থাকবে আজীবন। আমার চিন্তার মেঘেদের বিচরণের মধ্যেই শব্দ করে দরজা খুলল। আমি চমকে তাকাতেই দেখলাম সাহেব ফিরে এসেছেন। হাতে একটা পুঁটলি। তিনি প্রথমে হাত ধুলেন, তারপর মেঝেতে বসে পুঁটলি খুললেন। ভাত, মুরগি ভুনা আর ডাল দেখা যাচ্ছে। হাসপাতালের ওই মরা পাবদা আর নুন মরিচহীন খাবারের থেকে অনেক বেশি লোভনীয় লাগল। আমার মতো লোলপড়া দৃষ্টি কি আঁচ করল সাহেব? তিনি আমার হাসপাতালের প্লেটের খাবারগুলো আয়াকে দিয়ে দিলেন। বললেন, আপনি মাছ খেয়ে নিয়েন, খাওয়া হয়নি কিছু।
তারপর একটা প্লাস্টিকের প্লেটে আমার জন্য খাবার বেড়ে মেঘমন্দ্র স্বরে বললেন, কৃপা করে খেলে ভালো হয়। আবার কৃপা? এই লোক এত কৃপা চায় কেন? কৃপা চাওয়া লোকের কি দেমাগ? আমার বলতে ইচ্ছে হলো, পারব না কৃপা করতে। হে দিয়ে মরুন যান। কিন্তু তিনি যেভাবে তাকান, উফ, মনে হয় সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে আছে। এক্ষুনি ঝাঁপিয়ে কামড়ে দিয়ে প্রাণ নিয়ে ফেলবে। উফ, ভয়ঙ্কর সেই দৃষ্টি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায় উনার চোখের দিকে তাকালে। তাই আমার সব কথাগুলো মনেই ঘুরপাক খেল। বলা হলো না কিচ্ছু। আমি গোগ্রাসে খেলাম। খাবারটা অমৃতের মতো লাগলো যেন আমার কাছে। লজ্জা ভুলে আরেকটু ভাতও চাইলাম সাহেবের কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। গভীর, শানিত দৃষ্টি, তবে তাচ্ছিল্যভাবটা ছিল কি না খাওয়ার তালে খেয়াল করতে পারলাম না। আমি ভাত চাইতেই তিনি নিজের প্লেটের কিছু ভাত আর তরকারিটুকু দিয়ে দিলেন। আমি ইতস্তত বোধ করে তার দিকে তাকাতেই তার দৃষ্টিতে মিয়ে গেলাম, যেন কিছু বললেই ঠাটিয়ে চড় বসাবেন। উনি খেলেন খুব সামান্য, খাওয়ার পর আবার তৃতীয় পুরুষে শুধালেন, খাওয়া শেষ? আমার খাওয়া শেষ হলো। বেশি খেয়ে ফেলেছিলাম বোধ হয়। নিঃশ্বাস আটকে যাচ্ছিল। এটো হাতটা উঁচিয়ে বললাম, হাত ধুবো? আমার পায়ে ব্যান্ডেজ, হাঁটা সম্ভব না। বাথরুমে যাওয়া সম্ভব না। আমার পোড়া সারতে 15 থেকে 21 দিন লাগতে পারে বলে ডাক্তারের ধারণা। তিনি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পানি এনে দিলেন। আমি হাত মুখ ধুলাম। এরপর নার্সকে ডেকে দিলেন। তিনি পা পরীক্ষা করে ঔষধ দিলেন। আমাকে শুইয়ে দেওয়া হলো। কিন্তু আমার কেবিনটা খুব ছোট। একটা ছোট সোফাই আছে। তিনি কোথায় শুবেন আমার খুব চিন্তা হলো। আমি মিনমিন করে বললাম, আপনি ঘুমাবেন কি করে? মাটিতে বিছানোর চাদরও তো নেই। তিনি কপালে তীব্র ভাঁজ ফেলে আমার দিকে কিছু সময় চেয়ে রইলেন। কেমন তাচ্ছিল্য ভাব। অবহেলিত সেই দৃষ্টি আমার ভালো লাগে না। আমি তার মুখ থেকে চোখ নামাতেই তিনি ভারিক্কি স্বরে বললেন, আমার চিন্তা কারো করা লাগবে না। নিজেকে সামলাতে পারে না, আসছে আমার চিন্তা করতে। যত সব। কৃপা করে ঘুমালে ভালো হয়। যন্ত্রণা, তার এমন অবজ্ঞা ভরা কাঠখোট্টা কথায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি আর একটা কথাও বললাম না। ইচ্ছে হলো না। আর কখনো যদি আমি উনার জন্য চিন্তা করি, আমার নাম কানন না। আমার নাম আমি বান্দরী রেখে দেব। আপনারা অবশ্য আমাকে বান্দরী ডাকতেই পারেন। কারণ এই কাঠখোট্টা খচ্চর সাহেবের শত রাগের সম্মুখীন হয়েও তার চিন্তা করাটা আমি কখনো থামাতে পারিনি। আমি বাড়ি এলাম একদিন পর। ডাক্তার বলেছেন 15 দিন বেড রেস্ট নিতে হবে। প্রতিদিন 2 বেলা ড্রেসিং করতে হবে। 7 দিন পর চেক আপ করাতে হবে। মিষ্টি আপুর মুখটা কেমন অন্ধকার হয়েছিল। আমার হাত ধরে বললেন, আমারই ভুল। তোমাকে দেওয়া উচিত হয়নি। আমি পানিটা ঢেলে দিলে আজ এমন হতো না। আপু, আমি একটু অসচেতন। আপনার দোষ নেই। আমার সান্ত্বনাতেও তিনি শান্ত হলেন না। বাড়িতে ফেরার পর শাশুড়িমা সাহেবকে রয়ে শয়ে বললেন, আমি ভাবতেছি কি, বৌমাকে ওর বাপের বাড়ি পাঠালে কেমন হয়। মিষ্টির তো ক্লাস থাকে। আমার হাড্ডিতে ব্যথা। উপর নিচ করতে ব্যথা লাগে। তুই অফিস গেলে ওর যত্ন কি করে হবে বল। তাই বলছিলাম যে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেই। বেয়াইকে ফোন করি। কি বলিস মুহাইমিন? মায়ের কথা শেষ না হতেই সাহেব চড়া এবং ভীষণ রাগী স্বরে বললেন, ঘরের বউয়ের যত্ন তার বাপের বাড়ি করবে কেন মা? মানুষের কি অভাব আমার বাড়িতে? মিষ্টি 1-2 দিন কলেজ বন্ধ করতে পারবে না? আর আমি অফিস যাব তোমাকে কে বলেছে? বিয়ে যখন দিয়েছ, ঘরের বউয়ের যত্নটাও এই বাড়ি করবে। সাহেবের ধমকে মায়ের মুখটা পাংশুটে হয়ে গেল। আমার এত লজ্জা এবং খারাপ লাগল। মাথা নত হয়ে গেল। এমন ধমকের কি মানে? মা কি ভুল বলেছে? বাড়ি গেলে কি ভালো হতো না? মা আমাকে নিজ হাতে খাইয়ে দিত। ব্যথায় ছটফট করলে আদর করত। কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিত। আমার খচ্চর সাহেবের মতো কিপা কিপা করত না।
বাসায় আমার পা পোড়ার খবর যেতেই বাবা মা ছুটে এলেন। আমি তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স এখন প্রায় ৫৮ আর মায়ের বয়স ৫২। বাবা যখন ৪০-এর ঘরে তখন আমি পৃথিবীতে এসেছি। আমার আগে দুবার সন্তান জন্মানোর সময় মা সন্তানহারা হন। এ কারণে আমি নাকি তাদের যক্ষের ধন। স্বাভাবিকভাবেই আমার আদরের কখনো কমতি ছিল না। নিজের বাড়িতে আমি রাজকন্যার মতো ছিলাম। যখন আমাকে বাজে ছেলেরা উত্ত্যক্ত করত বাবার চিন্তার শেষ ছিল না। তারা ক্ষমতাধর লোকের চামচা। পুলিশের কাছে গেলেও সুবিধা হচ্ছিল না। মায়ের মনে আতঙ্ক ছিল যদি কোনোদিন কলেজে যাবার পথে আমার মুখে এসিড ছুঁড়ে দেয় কেউ বা তুলে নিয়ে যায়। তাই তিনি আমাকে কলেজে যেতে দিতেন না। আমি বাবা মাকে দোষ দিতে চাই না। তারা আমাকে যে পরিমাণে ভালোবাসে তা পৃথিবীর কেউ বাসবে না। অন্তত সাহেব তো নাই। এটাই আমার ধারণা ছিল। তবে চাপা অভিমান কিশোরী বুকের মাঝে একটু হলেও কুণ্ডলী পাকিয়েছিল। যে তারা চাইলে একটা ভালো মানুষের সাথে আমার বিয়েটা দিতে পারতেন। এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? মা এসেই আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমার পায়ের ব্যান্ডেজ দেখেন আর আঁচলে মুখ চেপে কাঁদেন। সাহেবের দিকে তাকান বটে কিন্তু বলতে পারেন না, আমার মেয়েকে রান্নাঘরের ধারে যেতে দিবেন না বাপ। কারণ বিয়ে হবার পর মায়েরা মেয়ের জীবনে কথা বললে অশান্তি বাঁধে, এটাই তাকে বুঝিয়েছে সবাই। মা চান না আমার জীবনে অশান্তি বাঁধুক। তবুও একটু রয়ে সয়ে বললেন, মুহাইমিন বাবা, কাননকে আমরা নিয়ে যাই। সাহেবের মুখ গম্ভীর, চোয়াল শক্ত, দৃষ্টি শান্ত শীতল। অভদ্রতা না করেও বেশ কঠিন এবং দৃঢ় স্বরে বললেন, না, ঘরের বউ ঘরে থাকবে। আপনাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? মা বিব্রত হলেন। বাবা তার হাত চেপে তাকে থামিয়ে দিলেন। অতঃপর খুব নরম স্বরে বললেন, আসলে বাপ আমার একমাত্র সন্তান। বাবা মায়ের মন তো বুঝোই। আমার মেয়ের সামান্য জ্বর হলেও আমরা তার পাশে বসে থাকি সারা রাত। তোমার শাশুড়ি মা পারলে এখনো তাকে খাইয়ে দেয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করছি না। তবে আপনার মেয়েরও যত্ন হবে না। নিশ্চিন্ত থাকুন, আমি তো মরে যাইনি এখনো। শেষ কথাটা খুব দৃঢ়ভাবে বলল যেন কিছু একটা ছিল সেই কথায়। বাবা মা যেন আশ্বস্ত হলেন। কিন্তু আমার মন ছোট হয়ে গেল। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল। কিন্তু যখনই সাহেবের মুখের দিকে তাকালাম তার হিমদৃষ্টিতে আমার ইচ্ছেগুলো কেমন ছাই হয়ে উড়ে গেল। কেন যেন মনে হলো এখন আমি যদি বায়না ধরি এই লোক হয়তো আমাকে যেতে দিবে, কিন্তু আমি তার মুখ কখনো দেখতে পারবো না। তাই বায়না করতে পারলাম না। মা যাবার সময় খুব ধীরে বললেন, জামাই বাবার অবাধ্য হবি না কেমন? রাগী মানুষের মন নরম থাকে। দাহা মিথ্যে কথা। আমার সাহেবের মন কংক্রিটের মতো শক্ত। নয়তো নিজের থেকে ছোট একটা অসুস্থ মানবীর দিকে কেউ কঠিন হিমশীতল চোখে তাকাতে পারে? আমি মনে মনে তাচ্ছিল্যভরে হাসলাম। সাহেব আমাকে ভালোবাসবেন এটা অলীক কল্পনা। সেই অলীক কল্পনা পূরণ হবার নয়। আমার সাহেব ১৫ দিনের ছুটি নিলেন। এই ১৫ দিনে তিনি বাড়ি থেকে বের না হবার প্রকল্প নিলেন। তার কাজ আমাকে চোখে চোখে রাখা। এমন না যে সে আমার যত্ন করে উল্টে দিচ্ছেন। খাবারটাও আমার নিজ হাতেই খেতে হচ্ছে। বাহানা করার কোনো উপায় নেই। মিষ্টি আপু কলেজে যাওয়ার আগে রান্না করে যান। সেই রান্নাটাই প্লেটে বেড়ে তিনি আমার কাছে নিয়ে আসেন। বিছানার পাশের টেবিলে প্লেট রেখে বলেন, কৃপা করে খেলে ভালো হয়। অসহ্য একটা কথা। কৃপা একটু আমার উপর করলে আমি বাঁচি। ওষুধটাও হাতে দেন না। একটা পিরিচে করে দেন। পানিটাও সেখানে রাখেন। আমি শুধু নিশ্চুপ তার কাণ্ডগুলো দেখি আর হাসি। কি ভাগ্য, আমার ফুপু বলেছিলেন তোর বয়স কম। দেখবি বুড়ো বর বেশি সোহাগ করবে, মাথা আর মুন্ডু। সোহাগ তো দূর, একটু মায়া করে তাকায়ও না। আমি একটু একটু করে নিশ্চিত হতে থাকলাম এই বিয়েটায় তার মত ছিল না। অবশ্য এটার কিছু যুক্তিও আমার কাছে আছে। তিনি হয়তো একটা গোছানো সংসারী মেয়ে চেয়েছিলেন। যেহেতু তিনি ঘরের কর্তা, তার একজন কর্ত্রী চাই। আমি হলাম লবাজবা।
গরম পানিও ঢালতে পারি না। বিয়ের পর দিন তার কতগুলো টাকার গোচ্ছা গেল। 15 দিন অফিস কামাই গেল। এমন মেয়েকে অপছন্দ করাই কি স্বাভাবিক নয়? কিন্তু তবুও আমার ছোট্ট হৃদয় একটুখানি আদর চাইছিল যেন। একটু কোমল চোখে তাকাবে, একটু মিষ্টি করে বলবে, বউ তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে, আমি আছি। সে ঘুরেবালি আমার পায়ে ব্যান্ডেজ হবার জন্য সব থেকে ঝামেলা হলো বাথরুম করতে। সাহেবকে বলতে গেলে গলা কাঠ হয়ে যেত। লজ্জায় শরীর কাঁপত। গলা থেকে স্বর বেরুতে চাইত না। প্রথম দিন বলেছিলাম মিষ্টি আপুকে একটু ডাকবেন। তিনি তখন মনোযোগে ল্যাপটপে কাজ করছিলেন। খুব জরুরি কিছু হয়তো। তাই চোখ না তুলেই বললেন, হু। মিষ্টি আপুকে ডাকুন না। এবার তিনি চোখ তুলে চাইলেন। ভ্রু যুগল একত্রিত করে কপালে তীব্র ভাঁজ ফেলে ঠান্ডা স্বরে শুধালেন, কেন? আমার গাল লাল হয়ে গেল। কেমন যেন হাঁসফাঁস করতে লাগলাম। পা পড়ার পর থেকে শাশুড়ি শুধু পেটিকোট আর ম্যাক্সি পরতে বলেছেন। কাপড় তুলে বাথরুমের সিটে বসিয়ে দেওয়াটা খুব লজ্জাজনক একটা ঘটনা। আমি তাকে কি করে বলবো সেটা? আমার কান গরম হয়ে গেল। হাতের ফাঁকে ওড়নাটা দলামোচা করতে লাগলাম। তিনি আমার মুখের দিকে ধারালো চোখে তাকিয়ে আছে, যেন আমার উত্তরের প্রতীক্ষায় আছেন। আমি উত্তর দিলে তিনি সেই অনুযায়ী কাজ করবেন। আমার উত্তর না পেয়ে তিনি সূচক শব্দ করে ল্যাপটপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে আসতে দেখেই আমার হাত ঘামতে লাগল। তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে তার বিশাল হাত দুটো দিয়ে আমাকে পাজা কোলে তুলে নিল। আমি টাল সামলাতে না পেরে তার গলা পেঁচিয়ে ধরলাম। চোখ বড় বড় করে দ্রুত বেগে নিঃশ্বাস ছাড়ছিলাম। বুক কাঁপছিল আমার। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে। বিড়বিড় করে বললেন, যন্ত্রণা। উনার কথায় আমার মুখে কালো মেঘ নামল। যন্ত্রণা যখন পোহাতে কেউ মাথার দিব্যি দেয়নি। কে বলেছে এখানে রাখতে? ছাড়বেও না, আবার রাগও দেখাবে। যন্ত্রণা তো আপনি সাহেব, আপনি আস্ত যন্ত্রণা। যন্ত্রণা তো কেবল শুরু ছিল। মূল যন্ত্রণা হলো ঘুমানোর সময়। আমাদের খাট খুব প্রশস্ত নয়। একজনের জন্য একটু বড়, দুজনের জন্য ছোটই বলা যায়। ভালো করে ঘুমাতে হলে জড়াজড়ি করতে হবে। সাহেব ঘুমান উদম গায়ে। সুঠাম শরীরটাকে নিচে ফেলে পিঠ উপরে করে ঘুমান। ফ্যান থাকে ফুল স্পিডে। তার গা থাকে ছড়ানো। প্রথম দিন আমি ঘুমাইনি, কোনো মতো কোনায় গা গলিয়েছিলাম। কিন্তু এখন আমার পায়ে ব্যান্ডেজ। সেই পায়ের নিচে থাকে বালিশ। রাত হতেই দেখলাম সাহেব পাঞ্জাবি খুলে ফেললেন। উদম গায়ে ঘুমানোর জন্য টানটান হয়ে শুলেন আমার পাশে। আমি নড়ে সরতে গেলেই তিনি প্রায় ধমকে উঠলেন। কি হয়েছে? আমি কেঁপে উঠলাম। মিম্বি নিয়ে বললাম, এখানেই শুবেন? হ্যাঁ, শুনি না কি বলছি, খাট তো একটু ছোট। আমার কথা শুনে তিনি এমনভাবে চাইলেন যেন আমি তার কিডনি চেয়ে বসেছি। কিছু সময় স্থির শীতল দৃষ্টিতে তাকিয়েই ছিলেন। অস্বস্তিতে আমার বুক ধুকধুক করছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লেন। তার মধ্যে নিচে শোবার কোনো ভাব দেখলাম না। অগত্যা আমি নিজেকে একটু গুটিয়ে নিলাম। তিনি চোখ বুজে কঠিন গলায় বললেন, এভাবেই থাকার অভ্যাস করতে হবে। এখন আমি রাত দুপুরে টেনে টেনে খাট বড় করতে পারবো না। আমি কি তাকে তাই বলেছি? অসহ্য, যা বোঝার তা না বুঝে বুঝে খালি উল্টা ধ্যাত। আমি চোখ বুঝলাম। কিছু বলতে ইচ্ছে হলো না। বলা মানেই গর্জে উঠবেন মহারাজ। কি দরকার? চোখ বুঝতেই কেমন ক্লান্তি ঢলে পড়ল চোখে। ধীরে ধীরে গাঢ় হলো রাত। নীরবতা আনাচে কানাচে ছড়িয়ে পড়ল ঘরে। ঘুম তখনও গাঢ় হয়নি আমার। হঠাৎ সুঠাম পেশি ভুল হাতের বাঁধন অনুভূতি হলো শরীরময়। গাঢ় সেই আলিঙ্গন। আমি চমকে উঠলাম। ঘুম পালিয়ে গেল মুহূর্তেই। নড়তেই যাব অমনি ভারী গম্ভীর স্বর কানে এলো, কৃপা করে না নড়লে ভালো হয়। চলবে।